দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আবেদ খান এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। দুইজন খান সাংবাদিক আমাদের সঙ্গে আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিতই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়েছে। লেখক অভিজিৎ রায়কে হত্যার 1 মাস পেরোতেই রাজধানীতে খুন হলেন আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান। বেগুনবাড়ি এলাকায় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলা চালিয়ে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় চাপাতি সহ 2 মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে গেছে তাহের নামের আরেক ঘাতক। ব্লগে লেখালেখি করে যেই লেখাগুলি তাদের হয়তো পছন্দ না, তারা মনে করে এটা তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, যেই কারণে তারা হত্যা করে। তারা বলেছে যে বিভিন্ন ধর্ম সংক্রান্ত, তারা মদিনা শরীফের কথা বলেছে, নবীজির কথা বলেছে, বিভিন্ন কথাবার্তা বলেছে। মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন মনুকে হত্যার দায়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত সহ 7 জনের ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এক আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ABM নিজামুল হক এ রায় ঘোষণা করেন। সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের 2 দিন আগেই প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। 10 এপ্রিল প্রতীক বরাদ্দ হলেও আইন অনুযায়ী ভোটের 21 দিন আগে থেকে প্রার্থীদের প্রচার শুরু করার কথা। সে হিসেবে 2 দিন আগে থেকেই তারা প্রচার চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। 21 দিনের পূর্বে আচরণ করা যাবে না, আপনার প্রচারণা করা যাবে না। ওইটা হিসাব করলে যেটা হতে পারে যে আপনার 8 তারিখ থেকে হয়তো প্রচারণা করা যাবে। স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, আচরণ বিধিমালা যিনি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আমাদের রিটার্নিং অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা আছেন, এছাড়াও আমরা প্রত্যেক সিটি কর্পোরেশনে 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছি, যারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ নয়, বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়া, তারেক রহমানই যথেষ্ট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দলগত বিচ্ছিন্ন হয়ে গেছে, বিরোধীদের নেতৃত্ব সত্যিকার আছে। অনুরোধ করব খালেদা জিয়ার থেকে সরে যান। ও দলকে ডুবিয়ে দিয়েছে, বাকি যেটুকু আছে এটুকু ডুবিয়ে দেবে। আওয়ামী লীগ লাগবে না মাননীয় স্পিকার বিএনপিকে ডুবানোর জন্য। বিএনপির নেত্রী খালেদা জিয়া নিজেই যথেষ্ট, তারেক জিয়া নিজেই যথেষ্ট বিএনপিকে ধ্বংস করার জন্য। আমাদের কোনো দরকার নেই মাননীয় স্পিকার। নাশকতার অভিযোগ প্রমাণিত হলে বিএনপি জামাত নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ সমস্ত নাগরিক সুবিধা বাতিলের দাবি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সংসদে আলোচনার সময় এ দাবি জানান তিনি। বিএনপি এবং জামাতের এবং তাদের সহযোগী সংগঠনের যারা জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত ছিলেন এবং এটা প্রমাণিত হবার সাথে সাথে তাদের সকলের সম্পত্তি শুধু বাজেয়াপ্ত করলেই হবে না, তাদেরকে স্বাধীন বাংলাদেশের সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে দূরে রাখার মতো আইন প্রণয়ন করে তাদেরকে শাস্তি দিতে হবে মাননীয় স্পিকার। আপনাদের সহযোগিতার জন্য রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আমি যদি একটু খবরের কাগজ যেগুলি সকালে মানুষ হাতে পাবে সেগুলি যদি 2-1টা বলি। ভোরের কাগজ প্রধান শিরোনাম করেছে রাজধানীতে আবারও এক ব্লগারকে কুপিয়ে হত্যা। তারা একটা সাইড স্টোরি করেছে, একের পর এক খুন হচ্ছে ব্লগাররা, তদন্তে গাফিলতি। আসলে আপনি জানেন যে গতকাল একজন ব্লগারকে, তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট, হত্যা করা হয়েছে একইভাবে যেভাবে হত্যা করা হয়েছিল অভিজিৎ রায়কে, হুমায়ুন আজাদকে, তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শফিউল স্যারকে। ফলে আসলে এই মাত্র 1 মাসের একটি হত্যাকাণ্ডের, একটা আলোচিত হত্যাকাণ্ডের মাত্র 1 মাসের মাথায় এসে আরেকটি একই ধরনের হত্যাকাণ্ড। গাফিলতিটা আসলেই কি কার? সেটা কি সত্যি পুলিশের, নাকি আমাদের কোনো কমিটমেন্টের ঘাটতি? জনাব আবেদ খান। ধন্যবাদ। আসলে এটা খুবই মর্মাহত করার মতো একটি ঘটনা ঘটেছে। একই সঙ্গে আমি মনে করি যে আমাদের দেশের সামগ্রিক সচেতনতার অভাব এখানে কিন্তু প্রকটভাবে ধরা পড়েছে। এই যে জঙ্গিবাদের উত্থান কিংবা বিভিন্ন সময় তার যে বিস্তার, এই বিস্তারের জায়গাগুলো কিন্তু আমরা শুধু একটি ঘটনাকে দিয়ে বিচার করলে হবে না, ছোট একটি ঘটনাকে দিয়ে বিচার করলে হবে না। এটা কিন্তু আজকের সূচনা নয়। আসলে আমি যদি পুরনো দিনের কথা বলি,
আমার মনে আছে 1995 সালের কোনো এক আগস্ট মাসের কোনো এক সময় দৈনিক সংবাদের ভেতরের পৃষ্ঠায় এত ছোট করে 1994 সালে দুঃখিত ছোট করে একটা ছোট্ট ইয়ে ছিল যে ধুপদি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় এবং আফগানিস্তান থেকে আসা জঙ্গিরা প্রশিক্ষণ দেয়। তো এইটা হচ্ছে প্রথম যেটাকে অবজ্ঞা করা হয়েছে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন কওমি মাদ্রাসার মধ্যে যে চেষ্টাগুলো চলেছে, যে বিষয়গুলো সেই সময় কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে কথাবার্তা বলেছিলেন জাহানারা ইমাম স্বয়ং এবং আরও অনেকে, এবং আমি নিজেও সেটার মধ্যে সংযুক্ত ছিলাম সে সময়ে। তো সে সময় কিন্তু একই কথাই বলা হয়েছে এবং আমরা এই কথা বলার চেষ্টা করেছি বারবার যে এই আমাদেরকে যেভাবে ধীরে ধীরে মানে আমরা সব জিনিসগুলোকে উপেক্ষা করছি, সেই আমাদের উপেক্ষার আড়ালে কিন্তু বড় হচ্ছে, গোকুলে বাড়ছে সেই ইয়ে, এবং তাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যখন এই প্রসঙ্গগুলি আসছিল শুরু থেকেই কিন্তু বলা হতো আসলে এটা একটা ইসলামের বিপক্ষে যাচ্ছে। জনাব নাঈমুল ইসলাম খান, জঙ্গিবাদের বিপক্ষে বললে কি আসলে সেটা ইসলামের বিপক্ষে যায়? যায়, বলতে না জানলে, প্রপারলি বলতে না জানলে, অনেকে আবার বোকার মতো বলেও যেটা ইসলামের বিরুদ্ধেও যায়। এটা কিন্তু সাবধানতার একটা ব্যাপার আছে, কিন্তু প্রকৃতপক্ষে যায় না। জিনিসটা হচ্ছে যে এটাতে ইসলামটা রেলেভেন্টই নেই আলোচনায়। আলোচনাটা রেলেভেন্ট হলো প্রবণতাটা কি। আবেদ ভাই যে কথাটা বলছেন যে আমরা ওই যে ছোট ছোট ইন্ডিকেশনগুলি যখন আমরা উপেক্ষা করে গেলাম, তখন তো এটা ক্যান্সারাস হয়ে গেল। তো জিনিসটা এখন তো ক্যান্সারাস, এখন কিন্তু গভীর সংকটের দেশ অলরেডি। আমরা যত সহজে আলোচনা করছি যে 1 মাস পরে আর একটা হত্যাকাণ্ড, কিন্তু আমরা তো, আপনি তো বললেন একটার পর একটা ঘটনা, কিন্তু এটা কিন্তু মানে 1 মাস পর আরেকটি দ্বিতীয় ঘটনা না, এগুলো কিন্তু বড় একটা ধারা। হ্যাঁ, এবং এটা বিচ্ছিন্ন ঘটনা হলে আমরা হয়তো মানে শঙ্কিত না হলেও পারতাম, কিন্তু এটা তো অলরেডি একটা এস্টাবলিশড প্রবণতা। সুতরাং ওই যে দৈনিক সংবাদের রিপোর্ট ছাড়াও আমার মনে হয় ইন্ডিকেটিভ অনেক কিছু ছিল এরকম। আমরা কিছু কিছু বিচ্ছিন্ন খবর টবর দেখেছি, কিন্তু কোথায় কোন মানে আড়ালে একটা মাদ্রাসায় বা কোথাও কি ধরনের প্রশিক্ষণ হচ্ছে, হ্যাঁ, মানে আমার মনে হয় যে এইগুলি তখন উপেক্ষা করার অর্থ হয়েছে আমরা যে প্রিভেন্টিভ হতে পারতাম, মানে যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য প্রিভেন্টিভ হওয়ার সময়টা, কেবলমাত্র প্রিভেন্টিভ হওয়ার সময়টা আমরা অবহেলা করেছি, আমরা প্রিভেন্টিভ কিছু করি নাই। এখন কিন্তু কেবল প্রিভেন্টিভ আয়োজনে কিছু হবে না, আমাদের এখন একটা যুগল আয়োজন করতে হবে, যুগল উদ্যোগ। এক, প্রিভেন্টিভ প্লাস কিউরেটিভ যেটাকে বলে, কারণ কিউরেটিভটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশনের দরকার হবে, অনেক রকম অ্যাকশন, কিন্তু যে এটা যেন প্রিভেন্টিভও হয়, আবার এই মুহূর্তের যে যেখানে যেখানে আশঙ্কা আছে ওই জায়গাগুলি যেন ছানবিন করে একটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসা হয়। যেমন ধরেন মাদ্রাসাগুলির অনেক মাদ্রাসাতে এরকম হয়, কিন্তু তার মানে এই না যে মাদ্রাসার ব্যাপক ছাত্ররা এটার অংশীদার হয়। এখানেই কিন্তু এটা যুদ্ধেরও কৌশল। তারা করে কি, অনেক নিরীহর মধ্যেই কিছু লোক থাকে, এটা কিন্তু এটা একটা ঢালের মতো তখন গতকাল মানে ওয়াশিকুরের ঘটনার সময় আমরা দেখলাম হাতে নাতে যে দুজন ধরা পড়েছে তারা চট্টগ্রামের হাটহাজারীর ছাত্র। কিন্তু আমি যেটা বলছি, এর আগে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, উচ্চ শিক্ষিত ছেলেরা তারা আসলে এই ঘটনাগুলি, রাজীব, বিশেষ করে ব্লগার রাজীব হত্যার ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই দেখেছি। সুতরাং আসলে মাদ্রাসাগুলোই কি সমস্যা, নাকি আমাদের আসলে সামগ্রিক সমস্যা? সেই প্রশ্নের জবাবগুলি নিয়ে আমি ফিরবো। আমি নিচ্ছি মাত্র 30 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমার প্রশ্ন রেখেছিলাম যে আসলে যেই জঙ্গিবাদের সমস্যা সেটি কি আসলে মাদ্রাসার সমস্যা, নাকি আমাদের সামগ্রিক সমস্যা যে ব্যাধি, সেই ব্যাধির অংশ? একটা জিনিস এখানে বলি, আমরা নানাভাবে দেখতে পারি বিষয়টাকে। মাদ্রাসার ব্যাপারটা কেন আমি বলি, মাদ্রাসা কিংবা মসজিদ এগুলোর
এর ভেতর দিয়ে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সময় কিন্তু এর ভেতর দিয়ে জঙ্গিবাদের এটা খুব মানে উর্বর স্থান। এটা কয়েকদিন আগে কয়েক বছর আগে আবুল বারাকাত তারা একটা গবেষণায় বলেছিলেন যে মাদ্রাসাগুলো হচ্ছে আপনার জঙ্গিবাদের একটা প্রজনন ক্ষেত্র, এবং এই কথা বলে তিনি অনেক বিতর্কের মুখেও কিন্তু বিতর্কের পড়েছিলেন। মুখে তিনি পড়তে পারেন, কিন্তু এই কথাটি আমার মনে আছে যে আমি তখন বেতার টেলিভিশন শিল্পী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি। ঠিক সেই সময় কিন্তু জাহানারা ইমামের তখন ঘাতক দালাল নির্মূল কমিটি তাদের বিরুদ্ধে যে 24 জনের বিরুদ্ধে যেটা দেশদ্রোহিতা মামলা হলো, সেই মামলার সময় আমি তাদেরকে আমাদের বেতার টেলিভিশন শিল্পী সংসদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম এবং একটা সম্বর্ধনার আয়োজন করেছিলাম। সেখানে কিন্তু একটি কথা আমি বলেছিলাম সেই সময় যে এখানকার অনেক মাদ্রাসা এবং মসজিদ আছে যেগুলো আলবদর রাজাকার তৈরির কারখানায় পরিণত হচ্ছে। এটা কিন্তু সেই সময়কার কথা। এই জিনিসটা কিন্তু সে সময় আমাকে তো ঘোষণাই করা হলো আমি মুরতাদ হয়ে গেছি, এটা নিয়ে আমার ফাঁসি দাবি করা হলো, অনেক কিছুই হয়েছে। কিন্তু বাস্তব কথাটা হচ্ছে আজকে এটা প্রমাণিত হচ্ছে। আরেকটা বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু কতগুলো জায়গায়, আমি নাইমুল ইসলাম খানের কথা বলছি আর কি, যে আসলে জিনিসটা হচ্ছে কি জঙ্গিবাদটা তার একটা সে বিভিন্ন জায়গায় কতগুলো জায়গা থেকে সে নিজেকে নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে। তার মধ্যে একটা উর্বর ক্ষেত্র হচ্ছে মসজিদ মাদ্রাসা, একটা হচ্ছে মানুষের ধর্মান্ধতা, অন্ধতা, এগুলো হচ্ছে ভেতরে বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ঠিক এই জিনিসটাই কিন্তু কাজ করেছে এই দেশে নয় শুধু। আজকে বর্ধমান কাণ্ড যেটা হয়েছে ইন্ডিয়াতে, একই ঘটনাই কিন্তু, এবং সেখানে আজকে গিয়ে খুঁজে দেখা গেল যে বর্ধমান কাণ্ডে 4 জন বাংলাদেশি সংশ্লিষ্টতা আছে। আমি কেন বলছি যে এখানে সরকারের কোনো ব্যর্থতা আছে নাকি গাফিলতি আছে কিংবা আছে কিনা, এ কথা আমি একদম সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বর্ধমান কাণ্ডের ব্যাপারে কিংবা আমাদের এখান থেকে যখন বলা হলো যে ভারতের ওই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জামাতের যোগাযোগ আছে, এই জিনিসটাকে আমরাও বললাম, আমাদের দিক থেকেও বলা হলো, ওখানে সেটার উপরে অ্যাকশন নেওয়া হলো। তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের এখানে লোকও গেল, ওখানে গিয়ে সব কিছু করে আসার পরে তারপরে কিন্তু সুস্পষ্টভাবে কোনো প্রমাণ দাখিল করার বিষয়টি কিন্তু ঘটেনি। এই না ঘটার ভেতর দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে ওখান থেকে পরিষ্কারভাবে তাদের ইয়েতে বলা হয়েছে যে বাংলাদেশে ভেতরে প্রবেশ করেছে 6 জন জঙ্গি, তাদেরকে ওখানে পলাতক অবস্থায় খুঁজছিল। অর্থাৎ আমাদের এই জায়গাটা এখনো পর্যন্ত কিন্তু জঙ্গিবাদের একটা মৃগয়া ক্ষেত্র পরিণত হয়েছে, এবং সেখানে প্রতি মুহূর্তে যে আক্রমণটি করা হচ্ছে একটি